দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মেট্রো সেন্ট টু দ্য পয়েন্টে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় কোচিং বাণিজ্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর আ.আ.ম. আরিফিন সিদ্দিক, শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এবং আছেন মাহমুদুল হাসান সোহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা অন্যরকম গ্রুপ এবং উদ্ভাস কোচিং সেন্টার, এবং যুগ্ম আহ্বায়ক অ্যাসোসিয়েশন ফর শ্যাডো এডুকেশন অব বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কোচিং নিয়ে এক ধরনের বাণিজ্য হয় আমরা শুনেছি এবং জানি এবং আমরা দেখেছি, এবং এই বাণিজ্য নিয়ে নানা ধরনের অভিযোগ আছে নানা জায়গা থেকে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে, আমরা হাইকোর্টকেও দেখেছি এ নিয়ে আলাদা করে নির্দেশনা দিতে, অভিভাবকদের পক্ষ থেকেও রয়েছে। কিন্তু এটি কি আসলেও বাণিজ্য, এটি কি আসলে প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে শুরুতে আমি স্যারের কাছে একটু জানতে চাই, স্যার কোচিং, এই যে আমরা প্রশ্নপত্র ফাঁস বা এর সঙ্গে কোচিংকে ঘিরে নানা ধরনের কথাবার্তা শুনি, আমরা শুনি যে কোচিং সেন্টারগুলোই এই প্রশ্ন ফাঁসের আতুরঘর। আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? প্রশ্ন ফাঁসের বিষয়টি আমাদেরকে সবসময় খুব উদ্বেগের মাঝে রাখে। এই যে সামনে এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আপনি জানেন যে ইতিমধ্যে কোচিং সেন্টারগুলো 1 মাসের জন্য বন্ধ রাখার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশও দেওয়া হয়েছে। এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। এই কারণগুলো আমাদের বিশ্লেষণ করা দরকার, অনুসন্ধান করা দরকার। কোচিং সেন্টারের মূল কাজ আমাদের ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে তাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা কার্যক্রম তার বাইরে কিছুটা কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি একটা শিক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করা। আমাদের ছাত্র জীবনের কথা আমরা স্মরণ করতে পারি। আমরা স্কুলে লেখাপড়া করেছি, স্কুলে ক্লাসে উপস্থিত থেকেছি। ক্লাসে আমাদের শিক্ষক মণ্ডলী যারা ছিলেন তখন তারা অনেক বেশি নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন। ক্লাসে আমাদেরকে বেশি সময় যথাসাধ্য চেষ্টা করেছেন লেখাপড়া। তারপরেও কিন্তু আমরা অনেক সময় মনে করেছি যে এই বিষয়ে একটু কোচিং করা দরকার। প্রাইভেট টিউটরিং সিস্টেম তখন ছিল, তখন এই ধরনের কোচিং সেন্টার বা কোচিং বাণিজ্যিকভাবে এইভাবে ছিল না। কিন্তু গৃহশিক্ষক থাকতেন, তারা বাড়িতে এসে পড়াতেন, অথবা তাদের বাড়িতে গিয়ে আমরা ব্যাচ বাই ব্যাচ হয়তো পড়েছি। তো এই বিষয়গুলো কিন্তু একরকমভাবে আমাদেরকে সাহায্য করেছে। এখন আপনি যেটা বললেন সেটি হচ্ছে উদ্বেগের জায়গা, যে এই কোচিং সেন্টারের নামে যারা কোচিং কার্যক্রম পরিচালনা করছেন তারা যদি তার বাইরে গিয়ে শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে প্রণোদিত করে, আমি একেবারে আপনাকে প্রমাণ দিয়ে বলতে পারবো যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্বে ছিলাম, বিভিন্ন সময় ভর্তি পরীক্ষাগুলো যখন চলছে তখন কিছু কিছু পরীক্ষার্থীদেরকে হাতে নাতে ধরা হয়েছে। ছেলেমেয়েরা একেবারে নির্দোষ, তারা অকপটে সব স্বীকার করেছে যে তারা ভর্তির জন্য খুবই আগ্রহী, সেই জন্য তারা কোচিং সেন্টারে গেছে। তাদের আগ্রহ দেখে কোচিং সেন্টার যারা পরিচালনা করছে এমন 2-1 তাদেরকে চিহ্নিত করেছে, ও তোমার তো খুবই আগ্রহ দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে এটা করা যাবে। স্যার আমি এই জায়গাটা একটু ফিরছি, যদি আমি সোহাগের কাছ থেকে একটু আসি, যে মাহমুদুল হাসান সোহাগ, আপনি এই যেটি বাণিজ্যই হোক যেভাবেই বলি আমরা, কোচিংটা আপনি করান, আপনার একটি প্রতিষ্ঠান আছে তো, এবং আপনি একটি অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক। আপনারা কিভাবে দেখেন এই যে যখন আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো করা হয়? আমি স্যারের বক্তব্যের সাথে অনেকগুলো পয়েন্টই একমত। স্যারও কিন্তু বলেছেন যে কোচিংয়ের প্রয়োজনীয়তা আছে, কিন্তু কোচিংয়ের নাম করে যদি কেউ এটাকে মিসইউজ করে তার বিচারের দাবি স্যার যেমন চাবেন, আমরা তার ডাবল শাস্তি চাইবো। কেন চাইবো? কারণ হচ্ছে সে তো একই হচ্ছে দেশের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে অপরাধী, নৈতিকভাবে অপরাধী। দ্বিতীয়ত তার কারণে কিন্তু আমরা যারা সৎভাবে প্রতিষ্ঠান চালাই আমাদেরও কিন্তু কি বলে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে যায়। সো এটা দিস ইজ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। যে কোনো সেক্টরেই দুষ্ট লোক থাকতে পারে। এবং দেখেন, আপনি লাস্ট 1 ইয়ারের আপনি গুগলে গিয়ে সার্চ করেন প্রশ্ন ফাঁস এবং গ্রেফতার লিখে, লাস্ট 1 ইয়ারে যতজন গ্রেফতার হয়েছে আপনি দেখেন এর মধ্যে কোচিংয়ের সাথে সংশ্লিষ্ট কত %। আমি রাফলি একটা অ্যাজাম্পশন করে দেখেছি 10%ও না, বাকি 90% কোথায়? কোচিং সেন্টারওয়ালারা কি প্রশ্ন করে? তারা কি প্রশ্ন পরিবহনের সাথে যুক্ত, বিতরণের সাথে যুক্ত? কোনো প্রক্রিয়ার মধ্যেই আমি যুক্ত না। সো তারপরে যদি এটা লিকেজ হয় তাহলে আমরা রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার এই কবিতাটা বুঝি নাই। রাজার পায়ে ধুলা লাগে, এই জন্য সমাধান হিসেবে যদি প্রেসক্রিপশন দেওয়া হয় যে তাহলে পৃথিবীকে চামড়া দিয়ে মুড়ে দাও, তাহলে রাজার পা সেফ থাকবে। ইট ক্যানট বি এ ভ্যালিড আইডিয়া। বরং আইডিয়াটা হওয়া উচিত রাজার পায়ে জুতা পরায় দাও।
সো প্রশ্ন কোথা থেকে ফাঁস হচ্ছে সেখানে আগে আমরা ফোকাস করি, তারপর কারা নিচ্ছে এন্ড ডিস্ট্রিবিউট করতেছে সেকেন্ডারি। বাট এরকম যে যদি কোনো কোচিং সেন্টার এটাতে যুক্ত থাকে, আপনি তাকে ধরেন এন্ড পানিশ করেন, তার জন্য কি আপনি জেনারেলাইজ ভাবে বলতে পারেন যে সমস্ত কোচিং সেন্টার এটাকে দায় নিতে হবে? তাই যদি হয় তাহলে কোন সেক্টরে দুষ্ট লোক নেই আমাকে বলেন। তাহলে কোনো একটা পুলিশ যদি দুর্নীতি করে তার দায় কি সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট নিবে? সব সেক্টরে সংশ্লিষ্ট সব সেক্টরের লোকজন। তাহলে কি আপনি সবাইকে আমি যদি ওই স্পেসিফিক অভিযোগের জায়গায় যাই, সেটা হচ্ছে যে যারা কোচিং বাণিজ্যের নামে সত্যিকার অর্থে যারা প্রণোদিত করার চেষ্টা করেছে বা প্রলোভন দেখানোর চেষ্টা করছে যে আমি ওখানে ভর্তি করিয়ে দিব, এবং তার বিনিময়ে তারা প্রশ্নটা ফাঁস করার সঙ্গে জড়িত, এই কোচিংগুলোর কথাই বলছি আমরা। সেই ক্ষেত্রে আপনারা কি আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কোনো রকম অ্যাকশন নেন? বা নাম্বার ওয়ান হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন হয়েছে মাত্র 1 বছর বয়স, এবং এটা কিন্তু গতবার যখন সরকার প্রথম কোচিং সেন্টার সব বন্ধ করতে বললো সেটার পার্সপেক্টিভেই আমরা অ্যাসোসিয়েশন হয়েছি। এই লং 1 ইয়ার, যদিও 1 ইয়ার লং বলা ঠিক হবে না, এর মধ্যে কিন্তু আমাদের প্রচুর সংখ্যক কোচিং সেন্টার এটার মেম্বারই হয় নাই। কারণ আমি খুব সুস্পষ্টভাবে বলি, আমরা আসলে দাবিটা কি জানাচ্ছি, লাস্ট 1 ইয়ার ধরে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আমাদেরকে একটা নিয়ম নীতি এবং নীতিমালার আন্ডারে আনা হোক। ঢালাওভাবে বন্ধ করা তো এটা সমান হতে পারে না। এখন দেখেন, যে কোনো যখন ট্রেড বডি থাকে, তার যে অ্যাসোসিয়েশন থাকে, তখন কিন্তু সরকারের নীতিমালায় থাকে তোমাকে ওই অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে এবং অ্যাসোসিয়েশনের কথাই চলতে হবে। ফলে আমরা এখন যেটা আমাদের জায়গা থেকে করতেছি, যে আমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে, আমাদের জায়গা থেকে আমরা সেটাকে তাদেরকে থ্রেটেনিং করার চেষ্টা করতেছি যে এরকম কেউ করতে পারবে না। সো এখন প্রচুর সংখ্যক কোচিং আমাদের মেম্বারই হয় না, কারণ মেম্বার হওয়া তো তার আইনের ইয়ের মধ্যে নাই। মেম্বার হলেই তার লাভ, ওই কাজগুলো করতে পারবে। হ্যাঁ, বরং মেম্বার না হলে তার জন্য সুবিধা। ফলে আমাকে যে গ্রাউন্ডটা দিতে হবে, সো দ্যাট আমিও সরকারের সাথে হাতে হাত মিলিয়ে প্রশ্ন ফাঁসের মতো একটা এরকম ভয়ানক জিনিসকে হ্যান্ডেল করতে পারি, আমরা তো সেটাই চাচ্ছি। আমি আসছি স্যার, যদি এই জায়গাটাই যাই যে এই যে মনিটরিং সিস্টেম, সরকারের কি এই হাজার হাজার কোচিং সেন্টার, যেখানে ইভেন আমরা দেখি যে একটি ছোট্ট উপজেলা শহরের ছোট্ট একটি বাড়ির মধ্যে কোচিং সেন্টার, এই এতগুলো কোচিং সেন্টারকে মনিটর করা আদৌ বাস্তবসম্মত কিনা, সম্ভব কিনা? মনিটরিং এর কথা তো আসবেই, কিন্তু সোহাগ যেটা বললেন যে এই যে অ্যাসোসিয়েশন করা হয়েছে, অ্যাসোসিয়েশনের কিন্তু একটা দায়িত্ব থাকে। যে কোনো অ্যাসোসিয়েশন তাদের সদস্য না, সেটাই বলছি, সদস্য যারা আছে তারা অন্তত সঠিক পথে আছে কিনা। সদস্য তো হয়েছে কিছু, আরো নিশ্চয়ই ভবিষ্যতে হবে। তো এটা আপনার যে সমিতি সংগঠন যেটা গড়ে ওঠে ভলান্টারিলি, তারা নিজেদেরকে নিজেরা শাসন করে, নিজেদেরকে শাসন করে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, এর থেকে ভালো উপায় তো হতে পারে না। সেটা একটা। তারপরে সরকারের যে শিক্ষা প্রশাসন আছে, শিক্ষা প্রশাসনে কিন্তু এই পর্যবেক্ষণ করা, পরিদর্শন করা, এগুলোর জন্য শিক্ষা অফিসার আছে, উপজেলা লেভেলে আছে, জেলা লেভেলে আছে, তাদেরও একটা দায়িত্ব আছে। হয়তো প্রচুর কোচিং সেন্টার হয়ে গেছে, সেগুলোকে রাতারাতি আপনি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব, তাদেরকে নীতিমালার মধ্যে আনা সম্ভব না, কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। এই যে আমরা ঢালাওভাবে বলি, সেটা যেমন ঠিক নয়, কারণ সবাই একরকমভাবে কাজ করছে না, কিন্তু আবার এটাও ঠিক যে একজন দুজন যদি এই অসৎ উপায় অবলম্বন করে, সেটা পুরা কমিউনিটিকে এফেক্ট করে। একজন শিক্ষক যদি কোনো অসৎ উপায় অবলম্বন করেন, কোনো অন্যায় করেন, কোনো অপরাধ করেন, এটার দায় দায়িত্ব কিন্তু আমাদের সব শিক্ষককেই নিতে হয়। তো সেই জন্য প্রত্যেককে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের হাতে সময় কম, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম মেট্রো সেম টু দ্য পয়েন্টে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক এবং সঙ্গে আছেন মাহমুদুল হাসান। যে কথাটি আমরা বলছিলাম একটু আগে, যে এই যে সদস্যরা আপনারা খুঁজছেন, যাদেরকে, যারা কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত নয়, সেই সংখ্যাটা কি খুব বেশি কিনা? খুব বেশি বলতে এটা কিন্তু মানে নেগলিজেবল না, ডেফিনেটলি। যে শ্যাডো ইনস্টিটিউট আপনারা করতেছেন, তাদের সংখ্যা কি খুব বেশি? মানে অবশ্যই কম না, কারণ হচ্ছে যে আপনার মানে যদি আপনি একাডেমিক থেকে শুরু করেন, একাডেমিক থেকে ইন্টার পর্যন্ত, সেখানে ধরেন একটা বড় অংশ টিচাররা কোচিং করায়, আমরা হচ্ছে যেটার পার্ট না। আবার আমাদের মতো এরকম ফ্রিল্যান্সার যারা উদ্যোক্তা হিসেবে তারা চালায়, যেখানে ভার্সিটির নর্মালি স্টুডেন্টরা বা ইয়ারা ক্লাস নেয়। এর বাইরে আপনি যখন যাচ্ছেন, আপনি ভার্সিটি ভর্তি এক্সামের যে এগুলোর সাথে কিন্তু স্কুল কলেজের টিচারদের কোনো যুক্ত নাই। তো ভার্সিটির ওটা আপনি IELTS, TOEFL, GRE, GMAT এর যত কোচিং আছে, আপনার ব্যাংক জব, তারপর আপনার BCS এর যত কোচিং আছে, এই সব কিছুই কিন্তু হচ্ছে স্কুল কলেজের টিচারদের বাইরের অংশটা।
ফলে এটা কিন্তু একদম ছোট অংশ অবশ্যই না। আচ্ছা স্যার, আমি যদি আপনার কাছে একটু আসি, শিক্ষকরা তাদের নিজেদের পড়ানো বাদ দিয়ে কোচিং সেন্টারগুলোতে যাচ্ছেন, এগুলো আমরা দেখছি, আমরা দীর্ঘদিন ধরে দেখছি। কিন্তু এই যে পড়াচ্ছেন, এই মানে বাইরে পড়ানো, অর্থাৎ কোচিং সেন্টারে বলেন বা নিজের বাড়িতে বলেন, এটা কি কোনো ইতিবাচক দিক আছে মানে সত্যিকার অর্থে? ইতিবাচক কোচিং করানো, কোচিং পড়ানো, না, ইতিবাচক নেতিবাচক এটা নির্ভর করবে আপনি কিভাবে জিনিসটা দেখছেন। এখন যিনি করছেন তিনি হয়তো তার অবস্থাটা বলবেন। যেমন কোনো শিক্ষক বলবেন যে আমরা প্রতিষ্ঠান থেকে যে সুযোগ সুবিধা, বেতন ভাতা পাই তা পর্যাপ্ত নয়, অতএব আমাকে যদি আমার পরিবার নিয়ে চলতে হয় তাহলে আমার তো কিছু আর্থিক সহযোগিতা লাগবে, তো সেটা আমি আমার অবসর সময়ে আমি কাজটা করি, সেইভাবে পাই। অভিভাবকরা বলবেন যে ক্লাসে তাদেরকে প্রায় 60-70 জন শিক্ষার্থী থাকে একটা ক্লাসে, সেই শ্রেণীতে যখন শিক্ষক পড়ান আমার ছেলে তুলনামূলকভাবে একটু দুর্বল, তার পক্ষে সেখানে ক্যাচ করার সম্ভব হয় না, সব কিছু বোঝার সম্ভব না, তাকে আমি একটু অতিরিক্ত পয়সা দিয়েই শিক্ষকের কাছে পাঠাই। নানাভাবে তো জিনিসগুলো দেখা যাবে। এখানে একটা নিয়ম করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে যিনি পূর্ণকালীন শিক্ষক আছেন তিনি এই কাজগুলো করতে পারবেন কিনা। প্রাতিষ্ঠানিকভাবেই যারা দুর্বল, তুলনামূলকভাবে যারা দুর্বল, তাদেরকে সাহায্য করার জন্য প্রাতিষ্ঠানিকভাবেই আরেকটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু যখন একটা জিনিসের চাহিদা থাকে তখন আপনি ওটাকে নিয়ন্ত্রণ করতে গেলেও সমস্যা হবে, যে চাহিদা পূরণের জন্য তখন নিয়মের বাইরে গিয়ে তখন কিন্তু অনিয়ম করে তারা এই কাজটা করবে। সব কিছুই নিয়মের মধ্যে আনা দরকার আছে, এবং সেই জন্য স্টেক হোল্ডার বিভিন্ন পর্যায়ের অভিভাবকদের সাথে, শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে, কোচিং সেন্টারগুলো যারা পরিচালনা করছেন তাদের সাথে বসে আমার মনে হয় সার্বিকভাবে বিষয়গুলো শিক্ষা নীতিতে যেটা আছে সেটা হচ্ছে স্কুল কলেজের টিচাররা নিজের স্কুল কলেজের স্টুডেন্টকে পড়াতে পারবেন না, বাট অন্য স্কুলের 10 জন পর্যন্ত পড়াতে পারবেন। এটা কিন্তু শিক্ষা নীতিতে আছে, যেটার বিরুদ্ধে টিচাররা রিড করেছেন এবং গতকাল হাইকোর্টে যেটা নিয়ে হয়েছে, পার্সিয়াল একটা রায় হয়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এখান থেকে পরিবর্তন কি? আপনার সেই প্রশ্নের উত্তর বলছি যে এখন আমরা 2010 সালে এসে শেখ হাসিনা প্রশাসন একটি শিক্ষানীতি অনুমোদন করেছে, আমরা সেই শিক্ষানীতি চলেছে, কিন্তু এখনো বহু পরিবর্তন এখানে দরকার আছে। এই শিক্ষানীতি যেটা এখন আমরা অনুসরণ করছি তার আলোকেই কিন্তু পরিবর্তনগুলো করা যাবে। যেমন প্রাথমিক পর্যায়ে এখন 8ম শ্রেণী পর্যন্ত বিস্তৃতি ঘটানো হয়েছে, তো আপনার প্রাথমিক পর্যায়ের যে সমাপনী পরীক্ষাটা সেটা একটা জায়গায় নিলেই হয়। 8ম শ্রেণীর পরে আপনার প্রাথমিক পরীক্ষাটা নিলেন, তারপরে আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটা ভাগা বিভাজন না করে উচ্চ মাধ্যমিকের যে দ্বাদশ শ্রেণী সেখানে আপনি মাধ্যমিক পর্যায়ে পরীক্ষাটা নেবেন একবারে। স্যার এই জিপিএ সিস্টেম নিয়ে অনেক রকম অভিযোগ জিপিএ সিস্টেম ঠিকই আছে, জিপিএ সিস্টেম হয়তো সারা দুনিয়াতেই আছে, আমরা সেটাকে অনুসরণ করছি, কিন্তু জিপিএ সিস্টেম করতে গিয়ে জিপিএ 5ই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য, জিপিএ 5 না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে গেল, এই ধারণাটা এবং পরীক্ষার ভীতির চাপিয়ে দেওয়া ছেলে মেয়েদের মধ্যে, বিশেষ করে স্কুল পর্যায়ে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনার দরকার আছে। আজকাল আমরা তো চাই যে ছেলে মেয়ে লেখাপড়া করে মানুষ হোক, সে জানুক, সে বিদ্যা অর্জন করুক, সে একটা প্রজ্ঞাবান মানুষ হোক, কিন্তু তার পরিবর্তে যদি জিপিএ 5 পেতে হবে, প্রথম শ্রেণীর প্রথম হতে হবে, এই প্রেশারের মধ্যে রাখেন, পরীক্ষা এক ধরনের এই চাপ সৃষ্টি করে। আপনি অনেক দেশে যান, জাপানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী এই পুরো 10টা বছরে কিন্তু কোনো বার্ষিক পরীক্ষা নাই। স্কুলের এক বছর প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী চলে যাচ্ছে, মাধ্যমিক পর্যায়ে গিয়ে তারা পরীক্ষা দিচ্ছে, একবারে গিয়ে পরীক্ষা। এই যে বিষয়গুলো আছে এগুলো তো সারা দুনিয়াতেই আছে, এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা যে হুবহু সেটা অনুসরণ করবো সেটা আমি বলছি না, কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের যে সক্ষমতা, সেগুলোর উপর নির্ভর করে সেই পরিবর্তনগুলো করতে হবে। আমাদের সময় খুব কম, সংক্ষেপে যদি কিছু বৈশ্বিক পরিস্থিতিতেই যদি বলি যে আমাদের এখন টপ র্যাঙ্কিং যে কয়টা কান্ট্রি আছে এডুকেশনে, পিসা র্যাঙ্কিং এ, তার মধ্যে কিন্তু এশিয়ান কান্ট্রিগুলোই মেজর। এই যে আমরা বলতেছি যে জিপিএ 5 এর জন্য সবাই দৌড়াচ্ছে কেন, সে একজন প্রজ্ঞাবান শিক্ষিত মানুষ হবে। আমি বলি যে এই দুটার মধ্যে কোনো সংঘাত নাই, কারণ আপনি জিপিএ 5 কে পাবে সেটা আপনি ডিফাইন করেন এভাবে যে একটা টপিক সিরিয়াসলি বুঝেছে, কনসেপ্টের গভীরে গিয়েছে, চিন্তা করেছে, সে জিপিএ 5 পাবে। আমি জাস্ট মুখস্থ করে যাতে জিপিএ 5 না পাই, আপনি প্রশ্ন চেঞ্জ করেন, কারণ একটা কান্ট্রির এটা একটা বিশাল বেনিফিট। সৃজনশীল প্রশ্ন নামে প্রশ্ন তো আমাদের তৈরি করাই হচ্ছে, বাট আপনার ইমপ্লিমেন্টেশনে দুর্বলতা থাকলে সেটা তো কিছু মানে আপনাকে এটা মোকাবেলা করতে হবে। আমাদের টিচাররা এখন ওই কনসেপ্টটা বুঝে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার এটা তো একটা গ্র্যাজুয়াল চেঞ্জ। কোনো আপনি যে আমরা যখন বলি বৈপ্লবিক চেঞ্জ, আমি সবসময় একটু ভয় পাই, বিপ্লব টিকে না, বরং গ্র্যাজুয়ালি যে একটা পর্যায়ে যাওয়া। তো আমি যেটা বলছিলাম আর কি, যে একটা জাতির মধ্যে যে মোটিভেশন আছে, সে নাম্বার পেতে চায়, এটাকে বরং আমাদের লেভারেজ করা উচিত। আমি যদি সামান্য একটু স্যার যদি যোগ করতে চান। না, যোগ এইটাই, আমরা শিক্ষার্থী চাই,
আমরা বিদ্যার্থী চাই, তাই না, বিদ্যা অর্জন করুক, কিন্তু এখানে পরীক্ষার্থী এবং এখন শেষ পর্যায়ে এসে গেছে নম্বরার্থী, নম্বর পেতে হবে, নম্বর প্রার্থী। ঠিক স্যার। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কোরিয়া, তাদের দেশেও সমালোচনা আছে, ঠিক স্যার। সেই সমালোচনাগুলো এই যে আমাদের নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী এলেন, এই জায়গায় তাদের কাছে আপনার কি প্রত্যাশা? ছোট্ট করে যদি আমার প্রত্যাশা যে আমাদের শিক্ষামন্ত্রীর দায়িত্বে যিনি নিলেন ডক্টর দীপুমণি এবং শিক্ষা উপমন্ত্রী যিনি এসেছেন, তারা সম্মিলিতভাবে সমস্যাগুলো আগে চিহ্নিত করবেন এবং তারপরে সেটা সমাধানের জন্য সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছাবেন। নিশ্চয়ই সদিচ্ছা থাকলে সমাধান খুঁজে পাওয়া যাবে। ডক্টর আরফিন সিদ্দিকী এবং মাহমুদুল হাসান সোহাগ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে সময় খুবই কম। দর্শক, আপনারা দেখছিলেন এই আলোচনা আরো দীর্ঘক্ষণ চলতে পারতো, কিন্তু সময়ের অভাবে এখানে শেষ করতে হচ্ছে। যারা আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন মেট্রো সেম টু দ্য পয়েন্ট, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে থাকবেন এই আশা করছি। শুভরাত্রি।